বন্ধুরা, আজ মহাত্মা গৌতম বুদ্ধ এই গল্পটির মাধ্যমে আমাদের অনেক বড় একটি শিক্ষা দিয়েছেন। আর তার পাশাপাশি তিনি এই গল্পটির মাধ্যমে আমাদের এটাও দেখিয়েছেন যে কীভাবে নিজের মনকে দেখতে ও নিয়ন্ত্রণ করা যায়। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। অনেক পুরনো দিনের কথা। এক ব্যক্তি নিজের পিঠে করে 3টি থলে নিয়ে এক গ্রাম থেকে অন্য এক গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু একটু এগিয়ে গিয়েই তিনি ক্লান্ত হয়ে বসে যান একটি গাছের তলায়। ঠিক তখনই এক যুবক ওই রাস্তা দিয়ে আসছিল। ওই যুবকটি ওই গ্রামের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছিল। তখন এই বৃদ্ধ ব্যক্তি যুবকটিকে বলে, শোনো পুত্র, তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারো? এই থলেগুলি খুবই ভারী। তুমি আমার একটি থলে নাও আর আমার গ্রাম পর্যন্ত পৌঁছে দাও। তার বিনিময়ে আমি তোমাকে 2টি স্বর্ণমুদ্রা দেব। ছেলেটি বলে, কোনো অসুবিধা নেই, আমি আপনার সাহায্য করতে তৈরি। এটা বলেই ছেলেটি একটি থলে তুলে নেয়। থলেটি সত্যি সত্যি খুবই ভারী ছিল। এরপর দুজনেই রাস্তার মধ্যে চলতে শুরু করে। ছেলেটি কথায় কথায় জিজ্ঞাসা করে, এই থলে এত ভারী কেন? বৃদ্ধ ব্যক্তিটি বললেন, এর মধ্যে তামার কিছু মুদ্রা আছে। ছেলেটি ভাবে এই বৃদ্ধ ব্যক্তি হয়তো কোনো এক ব্যবসায়ী হবে, তাই এত বেশি মুদ্রা নিয়ে যাচ্ছেন। ছেলেটি ভাবল, আমার তাতে কি এসে যায়। এরপর সে ওই ব্যক্তি এবং মুদ্রার ব্যাপারে বেশি না ভেবে মনের আনন্দে এগিয়ে চলতে থাকে। কিছুক্ষণ পর তারা দুজন একটি নদীর পাড়ে এসে পৌঁছায়। ছেলেটি নদীর মধ্যে নেমে পড়ে, কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তিটি নদীর পাড়িয়ে দাঁড়িয়ে থাকে। ব্যক্তিটি বলে, তুমি থামো, আমি 2টি থলে নিয়ে এই নদীর মধ্যে চলতে পারবো না, পড়ে যাব। তুমি কি আমার আরও একটি থলে নিতে পারবে? আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা দেব। ছেলেটি বলে, আপনি যদি আমাকে স্বর্ণমুদ্রা নাও দেন তাহলেও আমার কোনো অসুবিধা নেই। বৃদ্ধ ব্যক্তিটি খুশি হয়ে বলে, যে মনে হচ্ছে তুমি একজন ভালো মানুষ, এই নাও, এর মধ্যে রূপোর মুদ্রা আছে। নদীটি একটু সাবধানে পার হবে। নদী পার হওয়ার পর ছেলেটির মাথার মধ্যে ওই ব্যক্তির কথা ঘুরপাক খেতে থাকে, যে এই থলের মধ্যে তো রূপোর মুদ্রা আছে। অবশ্যই এই ব্যক্তি কোনো জমি জমা বিক্রি করে আসেন, তবেই এত বেশি ধন নিয়ে আসেন। একটু এগিয়ে গিয়ে ওই রাস্তা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়। ঠিক তখনই ওই ছেলেটির মনের মধ্যে একটি বিচার আসে। সে ভাবে যে এটা সম্পূর্ণ ফাঁকা একটি জায়গা। যদি আমি এই মুদ্রাগুলিকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমাকে কেউ ধরতে পারবে না। এই মুদ্রাগুলিকে নিয়ে আমি একটি দোকান কিনে নেব। এইভাবে ওই ছেলেটি নিজের বিচারের মধ্যে হারিয়ে যায়। কিছুক্ষণ পর ছেলেটি নিজেই একটু আশ্চর্য হয়ে পড়ে যে এটা আমি কী ধরনের বিচার ভাবছি। কোনো বৃদ্ধ ব্যক্তির সুযোগ নেওয়া খারাপ, আমাকে এই ধরনের চিন্তা করা উচিত নয়। কিন্তু ছেলেটি বেশিক্ষণ পর্যন্ত নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে 2টি থলে নিয়ে ওই ব্যক্তির পিছনে পিছনে চলতে থাকে। অনেক সময় ধরে চলার পর সামনে একটি পাহাড় আসে। এরপর ওই ব্যক্তিটি বলে, হে পুত্র, আমার 3য় থলেটিও তুমি নিয়ে নাও, আমি তোমাকে আরও 2টি স্বর্ণমুদ্রা দেব। কিন্তু খুবই সাবধানে চলবে, এই থলেগুলি একদমই ফেলবে না, এগুলো যেন খুলে না যায়। এরপর ছেলেটি একটু ঘুরিয়ে জিজ্ঞাসা করে, কেন, এর মধ্যে এমন কি আছে? বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হে পুত্র, এর মধ্যে তো সোনার মুদ্রা আছে। ছেলেটি কিছুই বলে না। ব্যক্তিটি 3য় থলেটিও ওই ছেলেটিকে দিয়ে দেয় এবং ভারমুক্ত হয়ে চলতে শুরু করেন। ওই ভার এবং চড়াইয়ের কারণে ছেলেটির পা ধীরে ধীরে উপরে উঠছিল। কিন্তু যখন থেকে সে সোনার নাম শুনেছে তখন থেকে তার মন যেন উৎসুক হয়ে পড়েছে। ছেলেটি ভাবে যে যদি এই সমস্ত ধন আমি পেয়ে যাই তাহলে আমার সম্পূর্ণ জীবন খুবই আনন্দে কেটে যাবে। আর এমনিতেই বৃদ্ধ ব্যক্তি এত ধনসম্পত্তির আর কি দরকার, এনার জীবন তো প্রায় কেটেই গেছে। এই অবস্থায় ছেলেটির মন তার বুদ্ধির উপর সম্পূর্ণভাবে ভর করে ফেলেছিল। আর নিজের বিচারকে সঠিক করার জন্য সে যা খুশি বলে চলেছিল। ছেলেটি মনে মনে বলে যে হয়তো এই বৃদ্ধ ব্যক্তিটি কোনো একজন চোর, কোনো ব্যবসায়ী হলে এইভাবে পায়ে হেঁটে কেন চলতো। আর চোরের থেকে চুরি করাটা কোনো খারাপ কিছু নয়। এটা ভাবতে ভাবতে ছেলেটি খুবই জোরে জোরে চলতে থাকে। ওই ব্যক্তিটি একটু পিছিয়ে রয়ে যায়। ঠিক তখনই ছেলেটি ভাবে, যদি একটু সামনে গিয়ে আমি এই 3টি থলেই নিয়ে পালিয়ে যাই তাহলে আমার দারিদ্রতা শেষ হয়ে যাবে, আর এই চোর ব্যক্তিটি আমাকে কখনোই ধরতে পারবে না। এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে ওই ছেলেটি দৌড়াতে শুরু করে দেয়, যেন মনে হচ্ছিল তার শরীর নিজেই ছুটে চলেছে। অনেক সময় ধরে দৌড়ানোর পর ছেলেটি সবার থেকে এড়িয়ে নিজের বাড়ি পৌঁছে যায়। তারপর নির্জন স্থানে ছেলেটি হাঁপাতে হাঁপাতে ওই 3টি থলে খুলতে শুরু করে। কিন্তু সে দেখল 3টে থলের মধ্যেই লোহার মরচে ধরা নকল মুদ্রায় ভর্তি ছিল। এটা দেখে ছেলেটি অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে ওই বৃদ্ধ ব্যক্তিটি আমাকে মিথ্যা কেন বললেন। ঠিক তখনই
সে ওই মুদ্রাগুলির মধ্যে একটি ছোট্ট চিঠি দেখতে পায়। ওই চিঠির মধ্যে লেখা ছিল যে এই সম্পূর্ণ নাটকটি একটি সৎ ব্যক্তির খোঁজে রচনা করা হয়েছে। ওই সৎ ব্যক্তিকে ওই রাজ্যের কোষাধ্যক্ষ এবং অনেক বড় মাপের একটি পদে বসানো হবে। এটা দেখেই ওই ছেলেটি নিজের মাথায় হাত দিয়ে বসে যায়। সে এখন বুঝতে পারে যে যদি সে তার নিজের মনের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখত তাহলে আজ তার জীবন বদলে যেত। তো বন্ধুরা, তথাগত গৌতম বুদ্ধ বলেন যে মনই সব কিছু। আপনি যেমনটা ভাবেন ঠিক তেমনটাই হয়ে ওঠে। এই জন্য আপনার সব থেকে বড় শত্রু আপনার এতটা ক্ষতি করতে পারবে না যতটা আপনার অনিয়ন্ত্রিত মন ও বিচার আপনাকে আহত করতে পারে। মহাত্মা গৌতম বুদ্ধ বলেন, নিজের মধ্যে খুবই ধ্যান দিয়ে দেখো। আমাদের মধ্যে চলতে থাকা বিচারই শব্দে রূপান্তরিত হয়। এরপর এই শব্দ কর্মরূপে বেরিয়ে আসে। এরপর বারবার করার ফলে কর্ম আচরণে পরিণত হয়। আর সময়ের সঙ্গে সঙ্গে এই আচরণ চরিত্রে রূপান্তরিত হয়ে পড়ে, আর চরিত্রে ভাগ্য রূপান্তরিত হয়। এই জন্য বিচারের প্রতি সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কথা হলো দুর্বলতা সবসময় ছোট বিচার থেকে উৎপন্ন হয়। যদি এই বিচারকে এখানে নষ্ট করে দেওয়া না হয় তাহলে এই ছোট্ট বিচার খুব তাড়াতাড়ি অনেক বড় রূপ নিয়ে বুদ্ধিকেও ঢেকে ফেলে। এইভাবেই যেমন এই গল্পটির মধ্যে হয়েছে লোভ লালসার বিচার এই ছেলেটির বুদ্ধিকে ঠিক এবং ভুল বোঝার কোনো সুযোগই দেয়নি। সোজাসুজি ওই ছেলেটির শরীরের প্রতিক্রিয়া দিতে শুরু করে দেয়। এই জন্য প্রথমবারই খারাপ চিন্তাকে গোড়া থেকে উপড়ে ফেলা উচিত। কিন্তু কিভাবে? চিন্তাকে নিয়ন্ত্রণ করার জন্য মহাত্মা গৌতম বুদ্ধ দুটি ব্যাপারে অনেক বেশি জোর দিয়েছেন। প্রথম, সঠিক উদ্দেশ্য বিকশিত করুন। অনেক সময় আমাদের মুখ থেকে অনেক খারাপ কথা বেরিয়ে যায়, এরপর অনেক সময় পর্যন্ত আমাদের দুঃখ হয়, অথবা কখনো কোনো ভুল হয়ে গেলে আমাদের মন অনেক দীর্ঘ সময় পর্যন্ত আফসোসে ভরে ওঠে। এই আফসোস অধক্ষ থেকে বাঁচার জন্য তথাগত সঠিক উদ্দেশ্যকে খুবই গুরুত্ব দিয়েছেন। যখনই আপনি কিছু করতে যাচ্ছেন তখনই নিজেকে জিজ্ঞাসা করুন যে এই কাজটি করার পেছনে আমার উদ্দেশ্য কী? আমি কি অন্যকে দুঃখ দিতে কিংবা ছোট করতে চলেছি? নিজেকে জিজ্ঞাসা করুন যে আমি কি নিজেকে অনেক ভালো দেখানোর চেষ্টা করছি? নিজের উদ্দেশ্যের প্রতি সচেতন থাকার ফলে এবং এই উদ্দেশ্যকে ইতিবাচক মনোভাবের সঙ্গে সংযুক্ত করার ফলে আপনি নিজের মনে নেতিবাচক চিন্তাভাবনাকে কম করতে পারেন এবং এই দুঃখ এবং আফসোস থেকে বাঁচতে পারেন। আর দ্বিতীয় অনুশীলন মনের প্রতি সচেতনতা বিকশিত করে এবং নেতিবাচক চিন্তাভাবনাকে শান্ত করে। আর সেটা হলো কোনো বিচার ছাড়াই এই মুহূর্তে যেটা হচ্ছে শুধুমাত্র সেটাকে দেখা, অর্থাৎ নিজের মনের ভালো মন্দ বিচার ভাবনা এবং স্মৃতিকে কোনো প্রতিক্রিয়া না করে শুধু দেখা। এর লাভ এটা হলো যে নেতিবাচক চিন্তা নেতিবাচক অনুভবে বেঁচে থাকতে পারে না, আর আপনি ভুল বা খারাপ কর্ম করা থেকে বেঁচে যান। এই জন্য মহাত্মা গৌতম বুদ্ধ বলেন যে স্বয়ং নিজেকে দেখতে পারে সেই সব থেকে শ্রেষ্ঠ তপস্বী। তাই নিজের মনকে সবসময় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আপনার সামনে যতই দামি দামি জিনিস থাকুক না কেন, নিজের লোভ লালসাকে নিয়ন্ত্রণ করতে শিখুন এবং একটি সৎ চরিত্র গড়ে তুলুন। দেখবেন সফলতা নিজেই আপনার কাছে ধরা দিয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।